হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা শুরু করব ক্লাস 11-এর সেমিস্টার 1-এর সেম 1-এর ঠিক আছে ভেক্টরের যে চ্যাপ্টার, যে মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ভেক্টর চ্যাপ্টারটা শুরু করব। তো ভেক্টর চ্যাপ্টারে কী বলছে, আজকে আমাদের আলোচনার বিষয়গুলো কী কী আছে। এই ভেক্টর চ্যাপ্টারে আজকে আমাদের পার্ট 1 হচ্ছে। আজকে আমাদের যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে পার্ট 1-এর ভিডিও। পার্ট 1-এর একটা ভিডিও হচ্ছে আমাদের। সেই পার্ট 1-এর যে ভিডিওতে আমরা কোন কোন বিষয়গুলো আলোচনা করব, আমরা আলোচনা করব ভেক্টর কী, ভেক্টরের যোগফল, ভেক্টরের যোগফলের মধ্যে দুটো যোগফল আজকে করব আমরা, ত্রিভুজের সূত্র আর সামান্তরিকের সূত্র করব। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক ভেক্টরের ফার্স্ট পার্টের ভিডিওটা। ঠিক আছে, দেখতে থাকো তোমরা। আজ আমাদের আলোচনার প্রথম বিষয় তাহলে ভেক্টর কী সেটা আগে জানতে হবে। তো ভেক্টর কি জানার আগে আমাদের এটা আগে জানতে হবে স্কেলার রাশি কাকে বলা হয়। ঠিক আছে, স্কেলার রাশি কী জিনিস আমরা ছোটোবেলায় পড়েছিলাম, যখন আমরা ক্লাস 9-এ পড়ি তখন আমরা কী দেখেছিলাম, যেসব রাশির কী আছে, কেবলমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই, তাকে আমরা কি বলি, স্কেলার রাশি বলি। আমরা সবাই জানি স্কেলার রাশি মানে কি। স্কেলার কি বলছে, যাদের মান আছে তাদের স্কেলার রাশি কি বলছে, যাদের মান আছে কিন্তু অভিমুখ নেই, তাই তো। মান আছে কিন্তু কি নেই, অভিমুখ নেই। ভালো করে একটা জিনিস বুঝবে, যে বলছে মান আছে কিন্তু অভিমুখ নেই। মান তো বুঝলাম যে আমি উত্তর দিক বরাবর, মনে করো এটা যদি আমাদের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করি, এটা যদি উত্তর করি আমরা, তারপরে বললাম যে উত্তর দিক বরাবর আমি 10 সেন্টিমিটার গেলাম, 10 সেন্টিমিটার গেলাম। এই যে 10 সেন্টিমিটার গেলাম, এই 10 সেন্টিমিটার যদি আমি উত্তর দিক কথাটা না বলতাম, তাহলে ওইখানে অভিমুখ কোনটা বলো তো। বললাম আমি তোমাকে ধরো জিজ্ঞাসা করলাম যে আমি তোমাকে বললাম যে আমি 10 সেন্টিমিটার বা 20 সেন্টিমিটার আমি 1 কিলোমিটার গিয়েছি। সেই 1 কিলোমিটার গিয়েছি, কোন দিক গিয়েছি সেটা যদি আমি না বলি, দ্যাট ইজ মিনস সেটা অভিমুখ নেই। ঠিক আছে, তার মানে সেটা বলা হচ্ছে অভিমুখ নেই। তাহলে অভিমুখ নেই মানে কি, আমি কোনটা দিকে যাচ্ছি সেই দিকটা উল্লেখ করলাম না, সেই দিকটাই হচ্ছে অ্যাকচুয়ালি অভিমুখ। কতটা গেলাম সেটা বললাম, কিন্তু সেটা কতটা সেই দিকটা উল্লেখ করার কোনো প্রয়োজন মনে হলো না। যেমন অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে কোনো দিক উল্লেখ করতে হয় না, শুধু মানটুকু এনাফ। তো এটাই তাই বলছে যে ক্ষেত্রে আমরা যদি কোনো দিক বা অভিমুখ উল্লেখ না করি, তাহলে বলা হচ্ছে তার মান আছে কিন্তু অভিমুখ নেই, তার মানে সেটা হচ্ছে শুধুমাত্র স্কেলার রাশি। কিন্তু ভেক্টর রাশি পড়ার সময় আমরা কি দেখেছিলাম, ভেক্টর রাশি পড়ার সময় আমরা দেখেছিলাম যে ভেক্টর রাশি আমরা ক্লাস 9-এও পড়েছি, কিন্তু সেখানে আমরা কি দেখেছিলাম, যেসব রাশির কি হয়, মান আছে কিন্তু মান এবং অভিমুখ দুই আছে। কি বলেছিলাম, মান ও অভিমুখ দুই আছে। খুব দ্রুত মুখস্থ হয়ে যেত এটা, তাই তো। কিন্তু বিষয়টা বোঝার আছে, মানও আছে, কি আছে, অভিমুখও কিন্তু আছে। আর একটা কি আছে, অভিমুখ, সেটাও কিন্তু আছে। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্যটা কি বলতো, তাও এরও মান আছে এরও মান আছে, মানে এটা একটা কমন জিনিস, কিন্তু এর অভিমুখ নেই আর এর অভিমুখ আছে। অর্থাৎ একটার অভিমুখ নেই, অর্থাৎ একটার ক্ষেত্রে ডিরেকশন উল্লেখ করার প্রয়োজন নেই, আরটার ক্ষেত্রে কিন্তু ডিরেকশন উল্লেখ করার বা দিক বা অভিমুখ সেটা উল্লেখ করার প্রয়োজন আছে। কথা দিকটা কিরম, ব্যাপারটা কেমন বোঝাচ্ছে সেটা আমি একটু আগে বলছিলাম, যে আমি বললাম যে আমি পশ্চিম দিক বরাবর আমি কতটা যাব, আমি পশ্চিম দিক বরাবর আমি যাবো, কথার কথা বলছি, মনে করো আমি 20 কিলোমিটার বা 20 মিটার গিয়েছি। আমি যে বললাম 20 মিটার বলে আমি শেষ করিনি কথাটা, আমি বললাম কি যে পশ্চিম দিক বরাবর। কি বললাম, পশ্চিম দিক বরাবর। এই যে কথাটা বললাম আমি, এই যে পশ্চিম দিক বরাবর বললাম, এটাকে বলছে কি দিক, এটাকে বলছে অভিমুখ বা দিক বলছে। যে শুধু মান লিখলে হবে না, সঙ্গে অভিমুখটা লিখতে হবে। এবং আগেরবার যেটা বলেছিলাম যে আমি বললাম যে আমি 20 মিটার গিয়েছি, কোন দিক গিয়েছি আমি এদিক বরাবর যেতে পারি, আমি এদিক বরাবর যেতে পারি, আমি এদিক বরাবর যেতে পারি, যে কোনো দিকে। আমি যদি 20 মিটার যাই, তাকে বলা হচ্ছে কি, তাকে বলা হচ্ছে স্কেলার, যার অভিমুখ থাকবে না, অভিমুখ থাকে না বা অভিমুখ উল্লেখ করার প্রয়োজন হয় না, তাকে বলছে স্কেলার রাশি। আর যাদের অভিমুখ উল্লেখ করতে হয়, মান লেখার সাথে সাথে অভিমুখটা উল্লেখ করতে হয়, তাদের বলা হচ্ছে কি, বলা হচ্ছে ভেক্টর রাশি। আশা করি বুঝতে পেরেছো ভেক্টর রাশি জিনিসটা কেমন। তো ছোটবেলায় স্কেলার এবং ভেক্টরের পার্থক্য তোমরা পড়েছিলে, এবারও করে নেবে স্কেলার এবং ভেক্টরের পার্থক্য। এবং ভেক্টর রাশিকে লেখা হয় কি করে, দেখো। তো যদি ভেক্টর রাশির লেখাটা বলি কেমন করে লেখা হয় দেখে নাও। মনে করো আমি এই বিন্দু নাম দিলাম এ বিন্দু, এবং এই বিন্দু নাম দিলাম বি, এবং একটা সরলরেখা এ থেকে বিতে যাচ্ছে। তাহলে মনে করো এটা এ বিন্দু, এটা বি বিন্দু যদি হয়, তাহলে আমি বলবো যে এটা মনে করো কথার কথা বলছি 5 সেমি। ঠিক আছে, তাহলে আমি কি বলবো, যে 5 সেমি গিয়েছি কোন দিক বরাবর, এ থেকে বি এর দিকে, তাই এ বি লিখলাম। এ বি বরাবর তুমি পাশে লিখতে পারো,
এ বি বরাবর, এই বরাবর কথাটা তো বারবার লেখা সম্ভব না, তাহলে কি লিখবো আমরা, এটাকে এ বি বরাবর না লিখে, এটাকে না লিখে আমরা লিখবো এ বি ভেক্টর। ঠিক আছে, এ বি ভেক্টর। ঠিক আছে, এ বি ভেক্টর মানে কি, মানে এ থেকে বি এর দিকে গিয়েছি বলে এ বি ভেক্টর লিখলাম। তুমি যদি এখন বলো এটাকে 5 সেন্টিমিটার না বলে তুমি বললে এ সেন্টিমিটার, তার মানে এটাকে আমরা বলবো তাহলে এ ভেক্টর। বোঝা গেল, এটাকে আমরা কি বলবো, এ ভেক্টর। তার মানে কি বুঝলাম আমরা, ভেক্টরের চিহ্ন তাহলে কি বলছি, ভেক্টরের চিহ্ন হচ্ছে এরকম একটা চিহ্ন দেওয়া হয়, দাগ দিয়ে মাথার কাছে তীর। ঠিক আছে, এটা হচ্ছে ভেক্টরের চিহ্ন, কিন্তু এটা কিন্তু একটা ভেক্টরের চিহ্ন। বোঝা গেল, ভেক্টরের চিহ্ন কি হয়, একটা দাগ দিয়ে তার মাথায় একটা তীর। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে আমার ভেক্টর। ঠিক আছে, যদি এটাকে ভেক্টর বলা হয় তাহলে এখন আমরা কি করতে পারি, আমরা ভেক্টর সম্পর্কে কয়েকটা তথ্য জানবো। যেমন একটা ভেক্টরকে তোমরা জেনে রাখবে, একটা ভেক্টরকে মানে এবং দিকে যে কোনো দিকে সরানো যায়। কি বললাম, একটা খুব ইম্পর্টেন্ট লাইন কিন্তু এটা, যে একটা ভেক্টরকে মানে এবং দিকে যে কোনো দিকে সরানো যেতে পারে। ভেক্টরের কিন্তু যোগফল করা যায়, ভেক্টরের বিয়োগফল করা যায়, কিন্তু একটা কথা মনে রাখবে, যে স্কেলের যোগফল কি হয়, সাধারণ বীজগণিত নিয়ম অনুসারে হয়, সাধারণ বীজগণিতিক নিয়ম অনুসারে হয়। যেমন কেমন, যেমন 2 সেমি প্লাস 3 সেমি যোগ করলে কত হবে, 5 সেমি। এটা কিন্তু স্বাভাবিক স্কেলের যোগফল হচ্ছে এটা। কিন্তু যদি বলা হয় 2 সেমি, মনে করো বলছি এবি বরাবর, ঠিক আছে, এবং প্লাস দিয়ে বললাম যে 3 সেমি, সেটা হচ্ছে তোমার সিডি বরাবর, তাহলে কিন্তু যোগফল কখনো 5 সেমি হবে না, যোগফল কখনো কিন্তু 5 সেমি হবে না। কারণ এখানে কিন্তু অভিমুখটা দেখো, অভিমুখ কিন্তু আলাদা আছে। ঠিক আছে, অভিমুখ কি আছে, আলাদা আছে। তাই বলছে যে একটা ভেক্টর 2 সেমি এবং 3 সেমি নর্মাল যে 5 সেমি হবে, এটা কিন্তু ভেক্টর সাধারণ বীজগাণিতিক নিয়ম মেনে হয় না। মানে ভেক্টরের যোগফল বা ভেক্টরের যোগফল সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুসারে কিন্তু হয় না, কিন্তু স্কেলারের যোগফলটা কিন্তু সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুসারে হয়। কিরকম, এই দেখে দিলাম 2 + 3 = 5 হবে, সবাই জানে। আমি 2 কিলোমিটার গিয়ে 2 সেন্টিমিটার গিয়েছি, তারপর আমি 3 সেন্টিমিটার গেলাম, তার মানে আমি টোটাল গিয়েছি 5 সেন্টিমিটার। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে দেখা যাচ্ছে তা সাধারণ বীজগাণিতিক নিয়ম মেনে হচ্ছে না। তাহলে কি, তাহলে কিন্তু খুব সিম্পল একটা জিনিস, যদি সাধারণ বীজগণিত নিয়ম মেনে না চলে, তাহলে ভেক্টর নিজেই তার একটা বীজগণিত নিয়ম প্রকাশ করবে, এবং এখানে সেটাই করে, এবং এখানে বলা হয় ভেক্টরের যোগফল। সেটা আমাদের পরের টপিক আছে, আমরা পড়বো ভেক্টরের যোগফল। ভেক্টরের কিন্তু যোগফল করা যায়, সেটা আলাদা নিয়ম আছে, আলাদা সূত্র আছে, সেগুলো আমরা দেখব। তবে তার আগে ভেক্টরের কিছু নর্মাল ইনফরমেশন কিছু আছে, সেগুলো একটু টুকটাক জেনে নিই আমরা। যেমন একটা ভেক্টর যদি আমি এখন আঁকি, দেখে নাও, যদি আমি একটা ভেক্টরগুলো আঁকলাম, এমন করে আঁকলাম যে একটা ভেক্টর এদিক থেকে এদিক বরাবর যাচ্ছে, তো এই বিন্দুটাকে কি বলা হয় জানো, যে বিন্দু থেকে ভেক্টরটা শুরু হচ্ছে, এই বিন্দুর নাম হচ্ছে প্রয়োগ বিন্দু। এই বিন্দুর নামকে কি বলা হয়, প্রয়োগ বিন্দু। অর্থাৎ যেখান থেকে, যে আমি যে বলছে যে বিন্দুতে একটি ভেক্টর ক্রিয়াশীল হয়, সেই বিন্দুটিকে ওই ভেক্টরটির প্রয়োগ বিন্দু বলা হচ্ছে। আর যেখান থেকে একটা এই ভেক্টরটা ক্রিয়াশীল হচ্ছে, ওখান থেকে, এখান থেকে, এই বিন্দু থেকে এদিক বরাবর হচ্ছে, তাই তো। তাহলে এই বিন্দুটা হচ্ছে প্রয়োগ বিন্দু বা অ্যাপ্লিকেশন পয়েন্ট বলতে পারি আমরা, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেশন পয়েন্ট বলতে পারি আমরা, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। যেখান থেকে প্রয়োগ করা হচ্ছে, যেখান থেকে একটা বল, মনে করো বল একটা ভেক্টর রাশি, আমরা জানি বল একটা ভেক্টর রাশি, তাই তো। তাহলে একটা ফোর্স এখান থেকে অ্যাপ্লাই করা শুরু হয়েছে, তার মানে এটা হচ্ছে বলের প্রয়োগ বিন্দু, অর্থাৎ পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। তারপরে কি আছে, প্রয়োগ রেখা। মনে রাখবে এই যে রেখাটা, এটাকে বলা হয় প্রয়োগ রেখা। কি বলা হয়, যে রেখা বরাবর, লাইন অফ অ্যাপ্লিকেশন বলা হয় এটাকে, যে রেখা বরাবর একটা ভেক্টরকে অ্যাপ্লাই করা হচ্ছে বা প্রয়োগ করা হচ্ছে, এটাকে বলা হয় প্রয়োগ রেখা। ঠিক আছে, স্বাধীন ভেক্টর কোনগুলো, স্বাধীন ভেক্টর কোনগুলো, ওই যে ভেক্টরগুলো কি হয়, ত্রিমাত্রিক দেশে থাকা সংস্থার উপরের ভূমিষ্ঠ কোনো ভেক্টরের মান এবং দিক অপরিবর্তিত রেখে সেটিকে যদি যে কোনো দিকে আমরা সরিয়ে নিয়ে যেতে পারি, সেটা আমি বলছিলাম একটু আগেই, যে একটা ভেক্টরকে আমরা মানে এবং দিকে যে কোনো দিকে মুভ করাতে পারি। জিনিসটা কেমন আছে দেখো, দেখো একটা ভেক্টর আছে এদিক বরাবর, ঠিক আছে, এবং আর একটা ভেক্টর আছে এদিক বরাবর। আমি চাইলে এই ভেক্টরটাকে তুলে এনে আমি এই জায়গায় এই বরাবর বসাতে পারি, এই বরাবর আমি কিন্তু বসিয়ে দিতে পারি। বোঝা গেল। বা মনে করো একটা ভেক্টর এইভাবে রাখা আছে আর একটা ভেক্টর এইভাবে রাখা আছে, আমার এখন ইচ্ছা হচ্ছে এই ভেক্টরটাকে তুলতে চাইছি, তুলে এই যে এই ভেক্টরটা এইভাবে যে আছে, এই ভেক্টরটা এইভাবে আছে, তো এই ভেক্টর তুলে আমি ঠিক এই জায়গায় বসাতে পারি, প্যারালাল ভাবে, সমান্তরাল ভাবে তুলতে হবে, তুলে কিন্তু আমি এই জায়গায় বসাতে পারি। মানে একটা ভেক্টরকে মান এবং দিককে একই দিকে রেখে তার মানটাকে এবং তার ডিরেকশন যেদিকে আছে, তার মানে আমি বলছি, তো আমি যদি এই ভেক্টরটা যদি আরেকটা ভেক্টর এদিকে আছে, এই দুটো ভেক্টর পরপর আছে, আমি এই ভেক্টরটা তুলে আমি এই জায়গায় বসাতে পারি বললাম। কিন্তু কখনোই এটা সত্যি নয়, যে আমরা কিন্তু, তোমরা দেখতে পাচ্ছ এটা,
কখনো কিন্তু এটা সত্যি নয় যে আমরা এই ভেক্টরটাকে তুলে যদি আমরা এখানে বসাতে পারি, আরেকবার দেখাচ্ছি এটা, যে আমরা এই ভেক্টরটাকে আর এই ভেক্টর আছে, আমি এই ভেক্টরকে তুলে কিন্তু আমি এখানে বসাতে পারি, এখানে কিন্তু বসাতে পারি এই ভেক্টরটা তুলে, কারণ মান এবং দিক একই রেখে, দেখো ডিরেকশন এদিকে, এই ডিরেকশন এদিকে আছে। কিন্তু কখন এটা হবে না যে আমি থিটা এদিকে না দিয়ে আমি এদিক দিয়ে দিলাম, এটা কিন্তু সম্ভব না। মানে একটা ভেক্টরকে একটা এদিক ফেরানো হচ্ছে, একটা ভেক্টরকে সেটা আমি এদিক ফিরে দিয়ে দিলাম, মানে ডিরেকশন তো চেঞ্জ হয়ে গেল, মানে এটা কিন্তু সম্ভব নয়। তাই বলছে একটা ভেক্টরকে আমরা মানে এবং দিকে যে কোনো দিকে সরাতে পারি, ঠিক আছে। এবং এই ধরনের ভেক্টরগুলিকে বলা হচ্ছে কি স্বাধীন ভেক্টর। এই ধরনের ভেক্টরগুলিকে কি বলা হচ্ছে? স্বাধীন ভেক্টর। অর্থাৎ স্বাধীন ভেক্টর তাহলে কারা? যে সমস্ত ভেক্টরগুলিকে আমরা মানে এবং দিকে যে কোনো দিকে প্রয়োজন মতো যে কোনো দিকে সরাতে পারি, তাকে বলা হচ্ছে স্বাধীন ভেক্টর, ঠিক আছে, তাকে বলা হচ্ছে স্বাধীন ভেক্টর। সমান ভেক্টর কারা? যেসব ভেক্টরের মান একই তারা সমান ভেক্টর হবে, ঠিক আছে, সেগুলো সমান ভেক্টর হয়। আর বিপরীত মান মনে করো একই, সমান ভেক্টর কারা আমি দেখাচ্ছি। মনে করো একটা ভেক্টর আছে, একটা ভেক্টর আছে এবং একটা ভেক্টর আছে, এবং এর মান হচ্ছে এ ভেক্টর, এটা মনে করো এ ভেক্টর আছে, ঠিক আছে। তাহলে এই দুটো থেকে একই দিকে এবং মানও একই, দুটোর মানই হচ্ছে এ, এবং দুটো ডিরেকশন থেকে একই দিকেই বোঝাচ্ছে। তার মানে এই ভেক্টরটা এবং এই ভেক্টরটা প্রথম দুটো এই দুটো কিন্তু সমান ভেক্টর। আবার আমি যদি বলি তাহলে আরেকটা ভেক্টর আছে যে যার ডিরেকশন এই দিকটায়, কিন্তু মান একই, তাকে বলা হচ্ছে বিপরীত ভেক্টর। মনে করো এটা এ ভেক্টর, তো ডিরেকশনটা উল্টো দিকে, তার মানে এটা যদি এ ভেক্টর হয় তাহলে এটা হবে মাইনাস এ ভেক্টর। কেন মাইনাস এ ভেক্টর হবে? কারণ এই ভেক্টরের ডিরেকশন যদি আমি এইদিকে ধরি তাহলে এটা উল্টো দিকে আছে, ওই জন্য একটা মাইনাস চলে আসছে, মানে এটা হচ্ছে মাইনাস এ ভেক্টর। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমি কি বললাম? আমি কিন্তু বললাম প্রয়োগ বিন্দু, প্রয়োগ রেখা, স্বাধীন ভেক্টর। তাহলে স্বাধীন ভেক্টরটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, কারণ স্বাধীন ভেক্টর মানে কি বললাম? যে ভেক্টরকে আমরা মানে এবং দিকে, অর্থাৎ মান এবং দিককে একই রেখে যে কোনো দিকে মুভ করাতে পারি, সেই ভেক্টরকে বলা হচ্ছে স্বাধীন ভেক্টর। তারপরে কি বললাম আমরা? সমান ভেক্টর। তারপরে বললাম বিপরীত ভেক্টর। তারপরে আছে একতলীয় ভেক্টর। একতলীয় ভেক্টরটা কি বলছে দেখো, বলছে যেমন আমি এই যে এ ভেক্টর, এ ভেক্টর আর মাইনাস এ ভেক্টর, এই তিনটে ভেক্টরটাকে আমি বোর্ডের তলে রেখেছি, যে বোর্ড আছে এই বোর্ডের তলে রাখা হয়েছে, তো তার মানে এরা তিনটেই কিন্তু একতলীয় ভেক্টর। অর্থাৎ যে ভেক্টরগুলো একটা নির্দিষ্ট তলে থাকে তাদেরকে বলা হচ্ছে একতলীয় ভেক্টর। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে, তাকে বলা হচ্ছে একতলীয় ভেক্টর। আর আমাদের এখানে যেটা পড়তে হবে সেটা হচ্ছে কি সমবিন্দু ভেক্টর। সমবিন্দু ভেক্টর মানে কি? যে ভেক্টরগুলো একটা নির্দিষ্ট বিন্দু থেকে বেরিয়ে আসছে বলে মনে হচ্ছে। মনে করো একটা ভেক্টর আমি আঁকলাম, আর একটা ভেক্টর আমি আঁকলাম, আর মনে করো একটা ভেক্টর আমি আঁকলাম। যদি আমি এই তিনটে ভেক্টরকে পিছন দিকে টানি, দেখা যাবে তারা যেন একটা নির্দিষ্ট বিন্দু থেকে যেন বেরিয়ে আসছে। এই যে যদি মনে হবে একটা নির্দিষ্ট বিন্দু থেকে তারা যেন আসছে, তো এই যে নির্দিষ্ট বিন্দু থেকে আসে, তো যেহেতু প্রত্যেকটা ভেক্টরের প্রয়োগ বিন্দু একটা নির্দিষ্ট, তাদেরকে বলা হচ্ছে কি? তাদেরকে বলা হচ্ছে সমবিন্দু ভেক্টর। বোঝা গেল? যে ভেক্টরগুলোর প্রয়োগ বিন্দু একটা নির্দিষ্ট বিন্দু হয়, অ্যাকচুয়ালি একটা বিন্দু থেকে সবকটা ভেক্টরের সৃষ্টি বেরোচ্ছে, সবার প্রয়োগ বিন্দু একই, তাকে বলা হচ্ছে সমবিন্দু ভেক্টর। তারপরে আছে আমাদের একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। এই ইউনিট ভেক্টরটা খুব ইম্পর্টেন্ট। ইউনিট ভেক্টর কি বলছে? যে ভেক্টরের মান কত 1 হয়। ইউনিট ভেক্টর কি বলছে? যে ভেক্টরের মান হচ্ছে 1 তাকে বলা হচ্ছে ইউনিট ভেক্টর। বুঝা গেল? যে ভেক্টরের মান হচ্ছে 1 তাকে ইউনিট ভেক্টর বলা হয়। যেমন n ক্যাপ দিয়ে লেখা হয়, n ক্যাপ, একে বলা হয় ইউনিট ভেক্টর। তার মান বলছে a ভেক্টর বাই কি হবে? a হবে। তার মান বলছে a ভেক্টর বাই a। বোঝা গেল? তাহলে ইউনিট ভেক্টর কি বলছে? যে ভেক্টরের মান কত 1। ইউনিট কথার অর্থ কি? ইউনিটের বাংলা অর্থ হচ্ছে একক। ইউনিটের বাংলা অর্থ হচ্ছে একক। তো এই জন্য একক ভেক্টর বলা হয়। মানে কি একক? মানে কি এককের মধ্যে দেখো লুকিয়ে আছে এক কথাটা লুকিয়ে আছে, যে ভেক্টরের মান কি হবে? 1 হবে। মনে থাকবে, যে ভেক্টরের মান কত হবে? 1 হবে, তাহলে বলা হয় একক ভেক্টর। এবং একক ভেক্টরকে লেখা হয় কিভাবে? এই যে n ক্যাপ সমান সমান a ভেক্টর বাই a। দেখো a ভেক্টর বাই a, এই এটা কিন্তু শুধুমাত্র মান, ভালো করে বুঝবে। এ হচ্ছে মান, আর এটা কিন্তু কি হচ্ছে ভেক্টর, মানে এর সঙ্গে ডিরেকশন লেগে নেই, কিন্তু এর সঙ্গে কি আছে? ডিরেকশন লেগে আছে। তাহলে এটা দিদি আমার বলো, একটা ভেক্টর আছে, মনে করো এ ভেক্টর, এই ভেক্টরের ডিরেকশন আছে, মাথায় ভেক্টর আছে মানে কি? মানে ডিরেকশন আছে। আমি এখান থেকে ডিরেকশন থাকবে না, মানে শুধু মান কি করে বের করতে পারি? মনে রাখবে, একটা ভেক্টরকে যদি আমরা মড করি, কি করবো? মড, MOD। আমরা যদি একটা কোনো ভেক্টরকে যদি মড করি, তাহলে মড করলে কি হয়? মড এমন একটা ফাংশন যার মধ্যে একটা ভেক্টরকে যদি আমি, মানে একটা ভেক্টর রাশিকে যদি দেওয়া হয়, তাহলে শুধুমাত্র তার মান বেরিয়ে আসে। বুঝে গেল? শুধুমাত্র তার মান বেরিয়ে আসে, ঠিক আছে। এটা ভেক্টর রাশি দিয়ে দিলাম, এর শুধু মান কিন্তু বেরিয়ে আসবে।
ঠিক আছে, এর ডিটেলস আরও বলবো পরের মানে পরের পরের ডিটেলস বলার সময় বলে দেবো, এর বিস্তারিতটা বলে দেবো তখন। ঠিক আছে, এই ছিল আমাদের কিছু ভেক্টরের কিছু ইনফরমেশন, এইগুলো জানলে আপাতত হয়ে যাবে আমাদের। একক ভেক্টরটা বোঝা গেল। একক ভেক্টরকে লেখা হয় কিভাবে, এ ভেক্টর বাই এ দিয়ে কিন্তু লেখা হয়। এ হচ্ছে শুধুমাত্র একটা ভেক্টরের মান, আর ওটা হচ্ছে একটা ভেক্টরের মান এবং দিক একসঙ্গে, মানে একটা পুরো ভেক্টর। এবং তাহলে হচ্ছে সেই ভেক্টরের মান, তাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা একক ভেক্টর পেয়ে যাই। ঠিক আছে, একক ভেক্টরের রাশিমালা কিন্তু ওটাই। এখান থেকে আমরা একটা কি বলতে পারি, যদি কোনাগুনি গুণ করি তাহলে কি পাবো, দেখো এখান থেকে যদি কোনাগুনি গুণ করা যায় তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো যে এ ভেক্টরের মান তাহলে কি হবে, এ ভেক্টরের মান হচ্ছে এই যে a ইন্টু এন ক্যাপ। ভালো করে দেখো, আমরা কি বলেছিলাম, ভেক্টর রাশি মানে কি বলেছিলাম, মান প্লাস অভিমুখ, তাই তো, মান প্লাস অভিমুখ। কি বলেছিলাম আমরা, যে একটা ভেক্টর মানে কি, তার একটা মান থাকবে আর একটা কি থাকবে, অভিমুখ থাকবে। দেখো এই যে মান আর এই হচ্ছে তোমার অভিমুখ। ঠিক আছে, মান আর অভিমুখ থাকবে, মান ও লেখা উচিত এখানে, মান অভিমুখ থাকবে। তো দেখো মান আছে, এই যে মান এ, আর অভিমুখ কি এন ক্যাপ, এটা কিন্তু অভিমুখ বোঝাচ্ছে। বোঝা গেল, এন ক্যাপটা কি বোঝাচ্ছে, অভিমুখ বোঝাচ্ছে। তাহলে একটা ভেক্টর, এই যে ভেক্টর, একটা ভেক্টর সমান সমান তার মান এবং তার অভিমুখ। বোঝা গেল, একটা ভেক্টর সমান সমান তার মান ইনটু তার অভিমুখ। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারবো একটা ভেক্টরকে কি দিয়ে সূচিত করা হয়, মান এবং অভিমুখ দিয়ে কিন্তু সূচিত করা হয়। ঠিক আছে, স্কেলার ভেক্টরের সংযোজন আমি আগেই বললাম, কি বললাম, যে স্কেলারের যোগফল সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুসারে হয়, কিন্তু ভেক্টরের যোগফল কিন্তু সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুসারে কিন্তু হয় না। তাই তো, কি হয়, ভেক্টর বীজগাণিতিক নিয়ম অনুসারে হয়। সেই ভেক্টর বীজগাণিতিক নিয়মটা একটু আমরা বলবো, তবে তার আগে ভেক্টরের কিছু যোগ বিয়োগ আমরা একটু দেখে নিই কেমন ধরনের জিনিসপত্র। মনে করো একটা ভেক্টর আছে এদিক বরাবর, সেটাকে আমি ধরলাম এ ভেক্টর, বা একটা ভেক্টর আছে মনে করো এদিক বরাবর যাচ্ছে, সেটা সেটা মনে করো বি ভেক্টর। তাহলে এই দুটো যোগ করলে সে লব্ধি ভেক্টর কেমন হবে, তার যোগফল মানে কিন্তু লব্ধি, ল বৈধয় রশ্মি, এই লব্ধিগত অর্থই কিন্তু যোগফল। মনে থাকবে, এই লব্ধিগত অর্থই হচ্ছে কি যোগফল। তাহলে যোগফল ভেক্টরটা কোন দিক বরাবর হবে, বলছে এটা প্রয়োগ বিন্দু এই জায়গায় ছিল, স্টার্টিং এই জায়গায় ছিল, ফিনিশিং এই জায়গায়, তাহলে কি হবে, এইভাবে যাবে কিন্তু। এটাই তার হচ্ছে কি হবে, পুরো মানে এটাই আমরা বলবো সি ভেক্টর বলতে পারি বা আর ভেক্টর বলতে পারি, দ্যাট ইজ লব্ধি ভেক্টর। এটাই কিন্তু লব্ধি ভেক্টরের মান সি ভেক্টর দিয়ে সূচিত করা হয়। বোঝা গেল, তাহলে একটা ভেক্টর যদি এ ভেক্টর হয় মূল ভেক্টর, আমরা আটটা ভেক্টর বি ভেক্টর, তাহলে এই দুটো লব্ধি ভেক্টর কি হবে, সি ভেক্টর হবে, যা ওদিক বরাবর হবে। তাহলে এর জন্য একটা সূত্র আছে, এই সি ভেক্টরের মান কত, এটা তো ভেক্টর দিয়ে সূচিত করলাম, এদের মান কত, এই মান বের করার জন্য আমাদের কিন্তু একটা ক্যালকুলেশন আছে, এবং সেটা আমরা করব। তো চলো সেটাই করি। একটা ভেক্টর থেকে তার মান বের করতে হবে, শুধুমাত্র মান, অভিমুখ নয় কিন্তু, অভিমুখ পরে বের করবো, আগে মানটা তো বের করি। তো মনে করো একটা ভেক্টর আমাদের আছে এরকম ধরনের, মনে করো এটা হচ্ছে মূল ভেক্টর এ ভেক্টর আছে, এটা মনে করো বি ভেক্টর আছে, তাহলে এটা লব্ধি ভেক্টর কত হবে, লব্ধি ভেক্টর হবে সি ভেক্টর। বোঝা গেল, ছোট্ট একটা আমাদের অঙ্কন আছে, অঙ্কনটা একটু আমরা করে নিই। অঙ্কনটা কি বলছে, অঙ্কনটা বলছে যে এই বাহুটাকে এ ভেক্টরটাকে একটু বাড়াতে হবে সামনের দিকে, আর এখান থেকে লম্ব অঙ্কন করতে হবে এর উপরে। বোঝা গেল, কি করলাম, এ ভেক্টরটিকে সামনের দিকে বাড়ালাম এবং তার উপরে একটা লম্ব অঙ্কন করলাম। ঠিক আছে, এবং মনে রাখবে এটা তো লব্ধি ভেক্টর আর এটা তো মূল ভেক্টর, এই লব্ধি ভেক্টর এবং মূল ভেক্টরের মাঝকে আমরা বলি থিটা, আর এটাকে আমরা বলি হচ্ছে আলফা। আলফার কি তাহলে, আলফা হচ্ছে মূল দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, মনে থাকবে, আলফা হচ্ছে মূল দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণকে আমরা বলি আলফা, এবং থিটাটাকে কি বলি আমরা, থিটা হচ্ছে একটা মূল ভেক্টর এবং একটা লব্ধি ভেক্টর, এদের মধ্যবর্তীকে আমরা বলি থিটা। দেখো একটা মূল ভেক্টর এই যে, লব্ধি ভেক্টর এইটা, এই দুটোর মধ্যবর্তী কোণকে আমরা থিটা বলছি, আর এটা তো এ ভেক্টর, তাকে বর্ধিত করলাম এই পর্যন্ত, তাহলে এটা টোটালটা এ ভেক্টর থেকে যাচ্ছে। তাহলে এই যে এ ভেক্টরটা আছে এবং এই বি ভেক্টর আছে, এদের মধ্যবর্তী কোণকে আমরা কি বলছি, আলফা বলছি। বোঝা গেল, চলো ক্যালকুলেশনটা করে দেখা যাক। তা আমরা এখান থেকে যদি মানগুলো বের করি, তাহলে মানগুলো বের করলে কীভাবে একবার দেখে নেওয়া যাক। তাহলে আমরা জানি যে এ ভেক্টর মানে কি, আমরা এখানে লিখে দিচ্ছি যে মড অফ এ ভেক্টর মানে কি জানি আমরা, এ হবে শুধু মান বেরিয়ে আসবে, মড অফ বি ভেক্টর মানে কি জানি আমরা, মানে শুধু বি বেরিয়ে আসবে, আর মড অফ সি ভেক্টর মানে কি জানি আমরা, শুধু সি বেরিয়ে আসবে। তাহলে এখন যদি আমি এই যে মাঝখানের এই দাগটা, নীল দাগটা বাদ দিয়ে যদি এই যে লাল দাগ বা এটুকু পুরোটা যদি আমি ধরি, তাহলে আমি কি পেতে পারি,
আমরা দেখতে পাবো সূত্রটা কেমন হবে বলো তো। যদি টোটালটাকে যদি আমরা একেবারে করার চেষ্টা করি তাহলে আমরা বলতে পারি যে নামকরণ করলাম আগে, তাহলে সুবিধা হবে বুঝতে বা লিখতেও সুবিধা হবে। নামকরণটা বইয়ের মতো করে করি তাহলে তোমাদের বাড়িতেও বুঝতে সুবিধা হবে। তার নাম দাও ও, তার নাম দাও হচ্ছে এ, তার নাম দাও ই, ঠিক আছে, তার নাম দাও বি, ঠিক আছে। এই হচ্ছে নামকরণ করলাম আমরা। এখন বলছে কি, বলছে যে আমরা এখন লিখতে পারি কি বলতো, যদি আমরা ও বি ই এই ত্রিভুজটার কথা ভাবি, ত্রিভুজ ও বি ই, এই ত্রিভুজ এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি দেখো, লিখতে পারি ওবি সমান সমান কি, ও বি স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার সমান সমান কি, লম্ব স্কোয়ার মানে ও এ তার স্কোয়ার প্লাস বি ই তার স্কোয়ার। ও এ হবে না, ও ই হবে। ওই মানে এখান থেকে এ অবধি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করলাম, বা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা আবার কি লিখতে পারি, কারণ ওই মানে কি, ওই মানে এইটুকু, তার মানে ও এ আর এই যোগফল। তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি এখান থেকে, ও এর জায়গায়, ওই জায়গায় লিখবো ও এ প্লাস এই, এদের কিন্তু স্কোয়ার প্লাস বিই তার স্কোয়ার, আছে কত ও বি স্কোয়ার। আচ্ছা এখানে সামথিং প্লাস সামথিং তার স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র না, কি হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হওয়া উচিত। তার মানে এখানে কি হবে দেখে নাও, ও এ স্কোয়ার প্লাস টু ইন্টু ও এ ইন্টু এ ই প্লাস এ ই তার স্কোয়ার প্লাস বিই তার স্কোয়ার। আর একটু জিনিস খেয়াল করো, এই যে এখানে এই জিনিসটা খেয়াল করো, ও এ মানে ও এ থাকছে, কিন্তু এই যে জায়গাটা যেটা পরে লিখলাম, এই জায়গাটা একটু খেয়াল করো, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই জায়গাটা খেয়াল করো, এই এ স্কোয়ার মানে এইটুকুর স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এইটুকুর স্কোয়ার, তাহলে এটাও তোর ভূমি, এটাও তো লম্ব, তাহলে কি পাবো এর অতিভুজ কোনটা, এ বি না। তাহলে এই জায়গাটা আমরা লিখতে পারি কি, তাহলে লেখো ও এ স্কোয়ার প্লাস টু ইন্টু ও এ ইন্টু এই, ঠিক আছে, প্লাস এখানে আমরা লিখতে পারি কি এ বি স্কোয়ার, কি লিখবো এ বি স্কোয়ার, বোঝা গেল, এ বি স্কোয়ার লিখলাম। এখন ও এটা থাক আর এ বিটাকে পাশাপাশি নিয়ে আসো, তাহলে ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস টু ইন্টু ও এ থাক, কারণ ও এর মানটা আমরা জানি এ হবে, তাই তো, ও এর মানটা কি হবে এ হবে। আর এই এর মান দেখো কোনো এই এর মান আমার জানা নেই, তাই না, এর কোনো মান জানা আছে নেই, এই এর মান যেহেতু জানা নেই তাহলে আমরা কি করতে পারি, এইটাকে চেঞ্জ করতে পারি। কিভাবে চেঞ্জ করতে পারি, এই মানে কি, এই মানে তো ভূমি, তাই তো, আর জানা আছে কার মান, অতিভুজের মান জানা আছে, অতিভুজের মান বি, এ বির মান আমার জানা আছে। তাহলে অতিভুজ আর ভূমি দিয়ে আমরা একটা সূত্র সাইন কজের ত্রিকোণমিতিক একটা আমাদের ফাংশন লিখতে পারি আমরা, সেটা কি, সেটা হচ্ছে কস থিটা, কজ আলফা, যেহেতু আলফা কোণ আছে তাই কজ আলফা সমান সমান কি লিখতে পারি আমরা, এটা এখানে লিখে, এটা কজ আলফা সমান সমান কি লিখতে পারি আমরা, ভূমি ভূমি বাই অতিভুজ মানে এই বাই কি বি এ বি, এই বাই এ বি হবে। তাহলে এই এর মান কত হবে, এই এর মান কত হবে, তাহলে এই হচ্ছে এ বি ইন্টু কজ আলফা, এ বি কজ আলফা, তাহলে এই জায়গায় কি লিখবো আমরা, এ বি কজ আলফা, এ বি কজ আলফা। এবার মানগুলো বসাও, ও এ মানে কত, ও এ মানে এইটুকু, তার মান হচ্ছে এ, এ ভেক্টর কিন্তু নেওয়া যাবে না, আমরা বলো ভেক্টরকে মান বের করে নিয়েছি আগেই, প্লাস এ বি মানে কত, এ বি মানে হচ্ছে বি স্কোয়ার হবে, বি স্কোয়ার আছে, এটা কালো পেন দিয়ে লিখি, তাহলে এটাকে কি বললাম, এটাকে বললাম এ স্কোয়ার প্লাস এটাকে বলছি কি বি স্কোয়ার প্লাস টু ইন্টু ও এ মানে তো এ, আগেই বলেছি এ ইন্টু এ বি, এ বি মানে হচ্ছে বি কস আলফা, এটাই হচ্ছে আমাদের সূত্র, কার মান, ও বি এর স্কোয়ার মান, ও বি মানে হচ্ছে সি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার সমান সমান, এটা হচ্ছে সূত্র, সি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস আলফা। যদি সি এর মান বের করতে হয় তাহলে রুট ওভারের মধ্যে লেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস আলফা, ঠিক আছে। এটাই কিন্তু আমাদের কোনো ভেক্টরের লব্ধির মান বের করার সূত্র, কিন্তু এটা শুধুমাত্র মান বেরোবে, এখান থেকে কিন্তু কোনো কোণের মান বেরোবে না। তাহলে কি কোণের মান বের করা যাবে না, অবশ্যই যাবে। কোণের মান যদি বের করতে হয় আমাদের বের করতে হবে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ মানে আলফার মান বের করতে হয়, আর যদি ভেক্টর দুটির মানে একটি ভেক্টর এবং মূল ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি বলে তাহলে কিন্তু থিটার মান বের করতে হয়, এই ক্ষেত্রে আমাদের বের করতে হবে থিটার মান। তো লব্ধি মূল ভেক্টর এই ভেক্টরের সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে
সেটা বের করার জন্য আমাদের বের করতে হবে যে থিটার মান। তো থিটার মানটা কি করে বের করতে হয় দেখে নাও। থিটার মানটা কেমন করে বের করবে দেখে নাও। এটা বলো পুরোটা মুছে দিলাম, তাহলে এটা বুঝতে পেরেছো? না বুঝতে পারলে একটুখানি ব্যাক করে পজ করে একটু খাতায় লিখে নিয়ে বুঝে নাও, বুঝতে পারবে। বা ভিডিওটা আর একবার মানে এই পার্টটা আর একবার তার চালিয়ে থাকো, বুঝতে পারবে। ঠিক আছে? তো দেখো এরপরে আমি করবো থিটার মানটা বের করবো। চলো থিটার মানটা বের করে দেখিয়ে দিই। থিটার মান যদি বের করতে হয় তাহলে টোটাল ত্রিভুজটা নাও, মাঝখানে এই যে এই বিভাগটা বাদ দিয়ে টোটাল ত্রিভুজটা নাও। টোটাল ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি হবে? ট্যান থিটা ইজ ইকুয়াল টু তোমার লিখিয়ে লিখতে পারি আমরা ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, মানে বি বাই কত? বি বাই ওই, তাই তো, লম্ব বাই ভূমি। ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি, হয় তো, লম্ব বাই ভূমি। এখন বির জায়গাটা আমরা কি করতে পারি? বির জায়গাটা আমরা একটু এক্সচেঞ্জ করতে পারি কি দিয়ে? এ বি দিয়ে এক্সচেঞ্জ করতে পারি। আর দেখো একটা জিনিস দেখে নাও, বিটা কি করে এক্সচেঞ্জ করতে পারি? বির মান তো আমার জানা নেই, আমি জানি কার মান? ও এর মান, ও বির মান আর এ বির মান। তাহলে এই বি কে আমার এবি দিয়ে কনভার্ট করতে হবে। তাহলে বি কে যদি এবি দিয়ে কনভার্ট করতে, তাহলে একটা কাজ করো, বি কে এবি দিয়ে কনভার্ট করতে মানে এবি রাখতে হবে তার মধ্যে, লম্ব মানে সাইন থিটা দিয়ে লিখতে পারি আমরা। সাইন থিটা ইজ ইকুয়াল টু কি? সাইন থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি তাহলে লম্ব বাই অতিভুজ, মানে বি বাই কত? বি বাই হচ্ছে এবি, বি বাই হচ্ছে এবি হবে। তাহলে এখানে একটা কাজ করা যেতে পারে, এখানে আমি উপনিচাটা এবি গুণ করে দিই, মানে ব্যাপারটা এরকম করতে চাইছি। কারণ দাগ দাও, দাগ দিয়ে এখানে লেখো এবি ইন্টু বি বাই এবি। দেখো এবি এবি কেটে যাবে, বি পড়ে থাকবে। আর ওই যেটা আছে ওইটাকে আমরা লিখতে পারি হচ্ছে ও এ প্লাস এই হওয়া উচিত, এই লিখলাম। তার মানে এবি ডট বিই বাই কত? এবি, তাহলে দাগ দাও, দিয়ে লেখো ও এ প্লাস কত হবে? এই। আর এই মানে কি লিখতে পারি আমরা? এই মানে কিন্তু এখানেও আমরা এবি গুণ করতে পারি, তাই তো? তাহলে একটা কাজ করে দেখো, এটাকে লিখছে, হ্যাঁ, তো এবি আমার দরকার এই তলায়, তাহলে আগে এবি গুণ করে নাও, গুণ করে এই বাই কত করবে? এবি করবে। কি করলাম বলো তো? এই লাইন থেকে শুধু এই ছিল, উপর নিচে আমি এবি এবি গুণ করে দিলাম, এটা কাটাকাটি গেলে আবার এই পড়ে থাকবে। ঠিক আছে? তাহলে এবার মানগুলো বসাও। এবি মানে কত? এবি মানে হচ্ছে বি, বি পেলাম। বি বাই এবি মানে কি? বি বাই এবি মানে হচ্ছে সাইন থিটা। ঠিক আছে? সাইন থিটা হবে না, সাইন আলফা হবে, সরি, সাইন আলফা। সাইন আলফা বাই কত হবে? ও এ মানে হচ্ছে এ প্লাস এবি এবি মানে হচ্ছে বি, আর কি আছে তোমার? এই বাই এবি মানে হচ্ছে কজ আলফা। বোঝা গেল? তাহলে ট্যান থিটার মান কত হইলো? ট্যান থিটার মান এটা হইলো যে বি সাইন আলফা বাই এ প্লাস বি কজ আলফা। ঠিক আছে? এখান থেকে থিটার মান যদি বের করতে হয় তাহলে কি হবে? ট্যান ইনভার্স ব্র্যাকেটের মধ্যে বি সাইন আলফা বাই এ প্লাস বি কজ আলফা। এই মানটা কিন্তু হবে আমাদের থিটার মান, তাই তো? ট্যান ইনভার্স কি হবে? বি সাইন আলফা বাই এ প্লাস বি কজ আলফা, এই মানটা কিন্তু আমাদের আসবে। ওকে, এরপরে আমাদের দেখো বলেছে তোমাদের এটা ছিল ত্রিভুজের সূত্র পুরোটা। এবার আমাদের লাস্ট টপিক যেটা এখানে আছে সেটা হলো সামুদ্রিকের সূত্র, যেটা আজকে বললাম। সামুদ্রিকের সূত্র কি বলছে দেখো, খুব ইন্টারেস্টিং। সামুদ্রিকের সূত্র আমি ডিটেলস বলবো না, কারণ অলরেডি ত্রিভুজ সূত্রের মধ্যে সামুদ্রিক সূত্র লুকিয়ে থাকে। তবে ব্যাপারটা কেমন দেখো, আমি যদি একটু সামুদ্রিকের সূত্রটা তলায় যদি একটু আঁকার চেষ্টা করি তাহলে দেখে নাও। সামুদ্রিকটা একটু তলায় আঁকছি। সামুদ্রিক যদি আমরা আঁকি, মনে করি এরকম একটা সামুদ্রিক হবে, এইভাবে যাবে, এইভাবে যাবে আর এইভাবে যাবে, তাই তো? অ্যাকচুয়ালি সামুদ্রিকের সূত্র না, অ্যাকচুয়ালি ত্রিভুজ সূত্রেরই একটা রূপ, কিন্তু সামুদ্রিক সূত্র অ্যাকচুয়ালি ত্রিভুজ সূত্রেরই একটা রূপ। আর যদি এই ভেক্টরটা বের করতে হয়, ভালো করে দেখবে, মনে করে এইটা ভেক্টরটা আমার বের করতে হবে। কি করে বের করবো? মনে করে এটা হচ্ছে বলেছে এ ভেক্টর, যদি এটা এ ভেক্টর বলে তাহলে একটা কাজ করো, আর এটা যদি বি ভেক্টর হয়, আর লব দুইটা যদি এটা সি ভেক্টর হয়, তাহলে বলছি এটা যদি বি ভেক্টর হয়, এটা যদি একটা দিক যাচ্ছে একটা এদিক যাচ্ছে, আর লব দুইটা এদিক বরাবর হচ্ছে, তাহলে কিছুই না, আমাদের যেটা করতে হবে, একটা ভেক্টর এদিক বরাবর আছে, আমরা একটা ভেক্টরটা বানিয়ে দিকে যে কোনো দিকে সরাতে পারি, তাহলে এই ভেক্টরটা জাস্ট মুভ করে এই জায়গায় নিয়ে দাও। অর্থাৎ এটা যদি বি ভেক্টর হয় তাহলে নিঃসন্দেহে এটাও কিন্তু বি ভেক্টর হবে, তাহলে এটাকে আর কাজ নেই কোনো। এবার এটাকে মুভ করে ওই জায়গায় নিয়ে গেছি,
তাহলে এ ভেক্টর বি ভেক্টর আর সি ভেক্টর আছে, তবে এই চিত্রের সঙ্গে পুরো ম্যাচ করে যাচ্ছে। বোঝা গেল? অর্থাৎ তোমাদের সামুদ্রিকের সূত্র যেটা আছে, সেই সামুদ্রিকের সূত্রটা অ্যাকচুয়ালি কিন্তু ত্রিভুজ সূত্র থেকেই কিন্তু প্রমাণ করতে হবে, এবং প্রমাণ করলে সি ইজ ইকুয়াল টু তার মান কত আসবে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা, এবং তোমার কোন মানটা আসবে, যে ট্যান থিটার মান এটাই কিন্তু আসবে, যে ট্যান ইনভার্স বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা, এই মানটাই কিন্তু তোমার আসবে আলটিমেটলি। ঠিক আছে? তো বাড়িতে তোমরা এটা করে দেখবে, বইতে সব করে দেওয়া আছে, একই ক্যালকুলেশন আছে, সেম টু সেম আছে, তো বাড়িতে এটা অবশ্যই করবে। এবং এটাই ছিল আমাদের আজকের টপিক। আজকে আমাদের কি কি বলেছিলাম, ভেক্টর বড় বলেছিলাম, আর বলেছিলাম যে ভেক্টরের যোগফল যেটা সেটা করবো আজকে। কি কি করব, ভেক্টরের ত্রিভুজ সূত্র এবং সামুদ্রিকের সূত্র। তো ত্রিভুজের সামুদ্রিক বেসিক্যালি একই সূত্র, তাই আমি একটা বলে দিলাম, আর একটা তোমরা নিজেরাই বুঝতে পারবে বাড়িতে পড়লেই, বইতে দেখো স্পষ্ট লেখা আছে ত্রিভুজের সামুদ্রিক সেম জিনিস, জাস্ট এটুকু শুধু আলাদা ছিল যে বি ভেক্টরকে মুভ করে এই জায়গায় নিয়ে যাবে, কিন্তু এটুকু শুধু খেয়াল রাখবে, এ ভেক্টর যা আছে তাই থাকবে, বি ভেক্টরকে মুভ করে এই জায়গায় নিয়ে যেতে হবে। এখন অনেকের মনে হতে পারে এ ভেক্টরকে মুভ করে উপরে নিয়ে গেলেও তো হয়, হ্যাঁ তাও হবে, সমস্যা নেই। ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের ক্লাস, ফার্স্ট ক্লাস আমাদের এটাই ছিল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই, এবং বন্ধুদের জানাবে। তোমাদের এই প্রথম ভিডিওর উপর ভিডিওর উপর ডিপেন্ড করে কিন্তু আমি দ্বিতীয় ভিডিও নিয়ে আসবো ভেক্টরের উপরে, এবং পরপর প্রতিটা চ্যাপ্টার প্রতিটা কনসেপ্টই ক্লিয়ার করতে করতে আমরা যাব, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেই টপিকগুলো এখানে আলোচনা করবো বেশি করে। ঠিক আছে? এবং তোমাদের প্রত্যেক দিন বিকেলবেলা দিকে একটা করে শর্ট ভিডিও আসা শুরু করে দিয়েছি অলরেডি চ্যানেলে, তোমরা সেগুলো দেখবে। কখনো 11-এর ভিডিও, কখনো 12-এর ভিডিও আসবে, এবং কিছুদিন পর থেকে পুরোপুরি সকালে 11 বিকেলে 12 এইভাবে দিতে থাকবো। ঠিক আছে? শর্ট আকারে আসবে এবং শর্ট ট্রিক্স আসবে, তোমরা সেগুলো অবশ্যই কিন্তু দেখবে, কারণ শর্ট ট্রিক্স জানাটা কিন্তু ভীষণ জরুরি এখন বর্তমান সময় দাঁড়িয়ে। 35 নম্বরের পরীক্ষা, 1 ঘন্টা টাইম, ঠিক আছে, 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিট টাইম দেয় হয়তো, তো অল্প টাইম, কিন্তু 35 নম্বরের কোশ্চেন করতে হবে, এবং প্রতিটা কোশ্চেন যদি তুমি লং করে করতে যাও তাহলে কিন্তু জীবনেও পরীক্ষা হলে শেষ করে আসতে পারবে না পরীক্ষা। তার জন্য তোমাদের কিন্তু শর্ট টাইপটা জানাটা ভীষণভাবে জরুরি, সেজন্য বলছি। তো অবশ্যই কিন্তু তোমরা খেয়াল রাখবে, অবশ্যই কিন্তু তোমরা খেয়াল রাখবে প্রতিটা শর্টস ভিডিও আমার এই চ্যানেলে, এখানে আমি শর্ট ট্রিক্স তোমাদের কিন্তু শেখাবো, যে কোনো ম্যাথ, ফিজিক্সেরই ম্যাথ, নিউমেরিক্যালস যেগুলো বলি আমরা, সেগুলো যত দ্রুত সম্ভব সলভ করা যেতে পারে সেটাই শেখানো হয়। শর্ট ট্রিক জেনে রাখাটা কিন্তু ভীষণ জরুরি এখনকার সময়। তোমার এটা কাজে লাগবে, জয়েন্টে কাজে লাগবে, ডব্লিউবি জয়েন্টে বলো, বা হচ্ছে জয়েন্ট হচ্ছে যে মেন যে জয়েন্ট সেটা হতে পারে, বা নিটে লাগতে পারে, সব জায়গায় কাজে লাগবে, যেখানে যেখানে ফিজিক্স আছে সব জায়গায় কিন্তু শর্ট ট্রিক্স কাজে লাগবে, সব জায়গায় কিন্তু এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা হবে। সুতরাং খুব ভালো করে বাড়িতে দেখবে, এবং আমি যে এমসিকিউগুলো করে দেবো সেগুলো পারলে খাতায় তুলে রাখবে, শর্ট ট্রিক্সগুলো নিয়মগুলো লিখে রাখবে। ঠিক আছে? তো চলো আজ এই পর্যন্ত থাক, দেখা হবে পরের ভিডিওতে।